নিট বাই ডক্টর লুজার চ্যানেলে আবার স্বাগত। ঘড়িতে এখন 5:30 এবং আমি আরেকবার চলে এসেছি এই শেষের কয়েকটা দিন কিছু কথা বলার জন্য। আজকে আমি যে বিষয়টায় কথা বলবো, এই পার্টিকুলার বিষয়টায় অনেকগুলো মেসেজ আমার কাছে এসছে। অনেকেই বলছে যে দাদা নম্বরটা ওই 350-400-তে আটকে যাচ্ছে, কিছুতেই তার ওপর আর উঠছে না এবং পরীক্ষা তো চলেই এলো। এখন এই বিষয়টাতে অনেক বড় বড় বোদ্ধা রয়েছে, অনেকে রয়েছে যারা খুব সহজেই বলে দিতে পারে, বা আমিও বলে দিতে পারি চাইলে। মানে এটা বলা খুব সহজ যে এখন যদি 350-400 হয় তাহলে আর 7 দিন পরে 600 হবে কি করে। এটা বলাটা খুব সহজ, কিন্তু আমি যদি ভেবে দেখি লজিক্যালি, তাহলে যারাই 350-400 এখন পাচ্ছে তারা কি হাল ছেড়ে দেবে? মানে তারা কি আর চেষ্টা করবে না? মানে হতে পারে যে 6 বলে 30 রান বাকি, জিনিসটা কঠিন, কিন্তু সেটা তো সম্ভব। মানে 5টা 6 যদি মারা যায় তাহলে তো ম্যাচটা এখনও বেরোয়। তো হতে পারে সেটা থিওরিটিক্যালি খুব কঠিন দেখাতে পারে, বাট দ্যাট ইজ পসিবল, দ্যাট ইজ স্টিল পসিবল। তো আমি আজকের এই ভিডিওটাতে এই কথাটাই বলবো যে কি একটা রাস্তা রয়েছে, যে রাস্তাটাতে হয়তো এই 7 দিনে এই নম্বরটাকে বাড়ানো সম্ভব। তো আমি অলরেডি আমার সঙ্গে যাদের দেখা হয়েছিল জিতবে বাংলার দুদিনের ইভেন্টে, আমি সেখানে বারবার একটা কথা প্রত্যেককে বলেছিলাম যে যেহেতু তোরা প্রত্যেকে ওই দুপুর 2টো থেকে 5টার মধ্যে পরীক্ষা দিবি, তাই এই 2টো থেকে 5টা চেষ্টা কর বাড়িতে প্রত্যেক দিন পরীক্ষার মতো করে বসে একটা পরীক্ষা দিতে। তুই কোনো পুরনো পেপার নিয়ে নে, নতুন পেপার নে, যাই হোক একটা ফুল সিলেবাসের মক টেস্টের পেপার নিয়ে তুই পরীক্ষা দে। এবার দেখ, 3টে সাবজেক্ট, আমি একদম খুব সায়েন্টিফিক্যালি ব্যাপারটাকে বলি। 3টে সাবজেক্ট রয়েছে তোর কাছে। একটা হচ্ছে বায়োলজি। আমরা প্রত্যেকে জানি যে বায়োলজি এনসিইআরটির বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। এবার এখানে আমি আরও একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমার ইউটিউবে যে ম্যারাথন ক্লাসটা রয়েছে, যেটা আমি এবছর নিয়েছি, তুই সেই ক্লাসটাকে দেখে নে। তা অ্যাটলিস্ট আমি এইটুকু বলতে পারি যে যে চ্যাপ্টারগুলোকে আমি করিয়েছি তার বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে অ্যাটলিস্ট তোর ওই চ্যাপ্টারগুলো তো তৈরি হয়ে গেল। এছাড়াও ফিজিক্স কেমিস্ট্রিতে আমরা এমসিকিউর ম্যারাথন রিভিশন করিয়েছি, যেখানে আমরা খুব বুদ্ধি করে প্রতিটা টপিকের এমসিকিউ রেখেছি যেখান থেকে প্রশ্ন আসতে পারে। তো ঠিক আছে, যারা এই ক্লাসগুলো দেখেনি আমি প্রত্যেকের জন্যে এই কথাগুলো বলছি। তো আমি এক একটা করে সাবজেক্টে আসি। তোকে কি টার্গেট? আমাদের টার্গেট হচ্ছে নম্বরটাকে 600-তে নিয়ে যাওয়া বা 600-র একটু ওপরে নিয়ে যাওয়া, এটাই আমার টার্গেট। কি করে সেটা সম্ভব? বায়োলজি এনসিইআরটির বাইরে প্রশ্ন আসবে না। তাহলে এই কয়েকদিনে তোকে বায়োলজিটার এনসিইআরটিটাকে রিভাইজ করতে হবে। এইবার আমি বিশেষ করে বলবো যে আমার ক্লাসটা দেখতে আমি বলবোই, কারণ অ্যাটলিস্ট তাহলে তোর ওই চ্যাপ্টারগুলোর লোড তো চলে যাবে, যেটাকে আমি ওই অল্প সময় প্রতিটা চ্যাপ্টার যে 15-20 মিনিটে পড়িয়েছি, তার মানে ওইটা একবার শুনে নিলে ওই চ্যাপ্টারটার একটা সামারি তুই শুনে নিলি, বা কোথা থেকে প্রশ্ন হতে পারে সেটা তোর মাথায় ঢুকে গেল। এরপরে তুই একবার এনসিইআরটিটা রিভাইজ কর, অর্থাৎ প্রত্যেক দিন এনসিইআরটিটাকে রিভাইজ করার জন্য তুই একটা টাইম রাখ। যেগুলো তোর উইক চ্যাপ্টার সেগুলোকে আগে রাখ, যেগুলো স্ট্রং চ্যাপ্টার সেগুলো তুই লাস্টে করবি। উইক চ্যাপ্টারগুলোকে আগে কর, স্ট্রং চ্যাপ্টারগুলোকে পরে করবি, এবং এনসিইআরটি তোকে রিভাইজ করতে হবে এবং সেটা তুই কর। বায়োলজি নিয়ে বেশি চাপ নিস না, মাথা তুই যদি ঠান্ডা রাখিস, যদি তুই সিলি মিস্টেক না করিস, আর শেষের এই 8-10 দিন তুই যদি আমার ক্লাসটা করে থাকিস এবং তুই যদি এনসিইআরটি রিভাইজ করিস রোজ, বায়োলজি সমস্যা ক্রিয়েট করবে না। বায়োলজিতে তুই 360-এ যদি 360 নাও পাস, 320 থেকে 330 নম্বর পেয়ে যাবি, 300 থেকে 330 পেয়ে যাবি। খেলাটা হবে ফিজিক্স কেমিস্ট্রিতে। মেনলি তুই যদি দেখিস যে তোর মকে যে নম্বরটা কম আসছে তার কারণ ফিজিক্স কেমিস্ট্রি। এবার আমি খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, তুই যদি গত কয়েক বছরের পেপার দেখিস বা যাই দেখিস, এখন তো দেখার টাইম নেই, দেখিস না, আমি তোকে বলছি, এই যে ফিজিক্স কেমিস্ট্রির যা প্রশ্ন আসে না, এগুলো না একই জায়গা থেকে আসে প্রত্যেক বছর। একই কিছু বাধাগত রয়েছে, একই কিছু জায়গা রয়েছে, একই কিছু এমসিকিউ রয়েছে, একই কিছু টপিক রয়েছে, সেগুলো থেকেই না পারমুটেশন কম্বিনেশন করে প্রতি বছর এমসিকিউগুলো আসে। এবার তুই এই প্রশ্নগুলোকে জানবি কি করে যে কোথা থেকে আসছে প্রশ্ন, কিভাবে আসছে? তার একটাই উত্তর হচ্ছে মক টেস্ট।
সেই জন্য আমি বলছি যে তুই এই যে কটা দিন আছে প্রতিদিন তুই ওই 2 থেকে 5টার মধ্যে একটা করে মক টেস্ট পরীক্ষার মতো করে দে। সেই সময়টা তুই কোনো সলিউশন দেখবি না, তুই কিছু দেখবি না, তুই একদম পরীক্ষার মতো করে পরীক্ষা দে। তার মধ্যে তুই 3টে পরীক্ষা রাখ বা 3 দিন তুই রাখ লাস্ট 3 বছরের কোশ্চেন, মানে 21, 22, 23, বা 4 দিন যদি সম্ভব হয় 20, 21, 22, 23, তুই 3-4 দিন রাখ, জাস্ট এই 3টে পেপারকেই তুই আবার সলভ করবি, কোনো অসুবিধা নেই। তুই ওই পরীক্ষার সময়টুকুকে পরীক্ষার মতো করে দে। তুই যতই এমসিকিউগুলোকে জানিস ওগুলোকেই আবার সলভ কর, ওই এমসিকিউগুলোকেই করার চেষ্টা কর। তুই যদি না পারিস তাহলে পরের কোশ্চেনে স্কিপ করে যায় এবং চেষ্টা কর যে ওই 3 ঘন্টাটার মধ্যে পুরো পেপারটাকে শেষ করতে। এইটা তুই করে ফেললি। এই করে ফেলার পরে বাকি তোর কাছে যে সময়টা রয়েছে, বাকি যে পুরো দিনটা রয়েছে, সেই দিনটাতে এবার ওই কোশ্চেনের টপিকগুলোকে তুই কর। মানে কোনো একটা এমসিকিউ তুই যদি না পারিস, আমি প্রথমে ফিজিক্স কেমিস্ট্রিতে আসি, তোর কেমিস্ট্রিতে তুই একটা প্রশ্ন পারলি না, তাহলে সেটা যদি ফিজিক্যালের প্রশ্ন হয়, ফিজিক্যাল কেমিস্ট্রির প্রশ্ন হয়, তাহলে তুই সেই অঙ্কটা কেন পারলি না তুই সেটা দেখ। তুই তোর নোট খোল, খুলে সেই জায়গাটার থিওরিটা দেখে নে, দেখে নিয়ে ওই রিলেটেড আরও 3-4টে এমসিকিউ করে নে তোর এমসিকিউ বই থেকে। তুই যদি ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির কোনো প্রশ্ন না পারিস তাহলে তুই এনসিআরটিটা খোল, ওই প্যারাগ্রাফটা ইনঅর্গ্যানিকের পড়ে নে। অর্গ্যানিকের যদি না পারিস তাহলে অর্গ্যানিক কেমিস্ট্রির ওই প্যারাগ্রাফটা খোল, ওই জায়গাটা পড়ে নে। এইরকমভাবে কেমিস্ট্রিটা তুই করে ফেল, যেগুলো তুই পারলি না ওই পরীক্ষা দিতে গিয়ে। বাকি টাইমটাতে তুই ওই জিনিসগুলোকেই এনসিআরটি থেকে পড়ে নে। ফিজিক্সে তুই যদি কোনো প্রশ্ন না পারিস তাহলে একই রকমভাবে কেন পারলি না, তোর কনসেপ্টে সমস্যা নাকি তুই সিলি মিস্টেক করলি সেটা দেখ। কনসেপ্টে সমস্যা হলে বাকি টাইমটাতে ওই কনসেপ্টটা একটু দেখে নে, ওই কনসেপ্টের ওপর 2-3টে আরও একটু এমসিকিউ প্র্যাকটিস করে নে। এইরকমভাবেই তুই লাস্ট 7-8টা দিনে মেনলি ওই 1টা, 2 থেকে 5টায় যে পেপারটা নিয়ে বসেছিলিস তার মধ্যে 3 দিন তুই ওই লাস্ট 3 বছরের পেপার রাখ, আর বাকি দিনগুলো অন্যান্য মক পেপার যেগুলো তুই আগে করেছিস ম্যাটার করে না, নতুন করারও দরকার নেই, পুরোনো পেপার নিয়ে বসলেও হবে। তাহলে তোর কনফিডেন্স আরও বুস্ট হবে, কারণ তুই তাহলে করা প্রশ্নগুলোকেই আবার করবি। এবং বাকি যে দিনটা সেই দিনটাতে তুই সেটা মানে ওই পরীক্ষার পরে হোক বা সকালে হোক, মানে যেভাবেই তুই সাজাস, মানে আমি 24 ঘন্টার মধ্যে ওই 3 ঘন্টা বাদ দিয়ে বাকি টাইমটার কথা বলছি, সেই টাইমটাতে তুই ওই ফিজিক্স এবং ওই কেমিস্ট্রি যেগুলো পারলি না, কেন পারলি না, সেই কনসেপ্টগুলোকে আইদার এনসিআরটি থেকে বা ক্লাস নোট থেকে দেখে ওই কনসেপ্টের উপর আরও 3-4টে করে এমসিকিউ করে নে, হাতে করে করে ফেল, এইটুকুই শুধু কর। আর প্রত্যেক দিন একটা টাইম রাখ 2-3 ঘন্টা বায়োলজিকে রিভাইজ করার জন্য ফ্রম এনসিআরটি। এবং তার জন্য আমি বলবো তুই আমার যে ক্লাসটা, সেই ক্লাসে আমি যে প্রতিটা চ্যাপ্টার পড়িয়েছি সেই অংশটুকুকে দেখে তারপরে তুই এনসিআরটিটাকে রিভাইজ কর। এইটা তুই যদি করিস, অর্থাৎ প্রত্যেক দিন তুই চেষ্টা করলি এনসিআরটিকে রিভাইজ করার, এবং তার সঙ্গে প্রত্যেক দিন যে 2 থেকে 5টা তুই পরীক্ষার মতো করে একটা পরীক্ষা দিলি, তাতে যে ফিজিক্স কেমিস্ট্রিগুলো আটকালো সেই এমসিকিউগুলোকে তুই যদি সারাদিন ধরে বাকি দিনগুলো ধরে সলভ করিস, তাহলে কিন্তু তোর মার্কস অনেকটা বেড়ে যাবে। কারণ এই প্রিভিয়াস ইয়ারের যে এমসিকিউ আর তুই যে মক পেপারগুলো নিয়ে বসছিস, এই এমসিকিউগুলোই কিন্তু আলটিমেটলি পরীক্ষায় আসবে, হয়তো শুধু সংখ্যাগুলো বদলে, একটু ভাষা বদলে, কিন্তু এই জিনিসগুলোই আবার রিপিট হবে। নতুন করে কিছু প্রশ্ন হবে না, কেউ নতুন করে মাথা দিয়ে প্রশ্ন বানাবে না, এই জিনিসগুলোই আবার রিপিট হবে। কারণ প্রত্যেকটা একটা বাধা গত আছে এবং সেই গতেই পরীক্ষাটা হবে। আমি বারবার বলি, নিট কঠিন পরীক্ষা নয়, কিন্তু এটা একটা এলিমিনেশন টেস্ট। সেই জন্য তুই মাথা ঠান্ডা রাখ, জাস্ট মাথা নার্ভাস ব্রেকডাউন হওয়ার জন্য কিন্তু বহু ছেলে মেয়ে বেরিয়ে যাবে। তুই প্রত্যেক দিন এই 2 থেকে 5টা তুই একটা পরীক্ষার মতো করে পরীক্ষা দে, তার মধ্যে 3 দিন তুই লাস্ট 3 বছরের পেপারটা নিয়েই বস, তুই পুরোটাকে সলভ কর, করে তারপরে তুই বাকি দিনগুলো মানে ওই 5টার পর থেকে তুই রেস্ট কর। তার মধ্যে এই 5:30টার সময় একটা ভিডিও আসছে, তুই এই 10 মিনিট একটু শুনে নে, তাতে তুই হয়তো একটু উদ্বুদ্ধ হবি। এবং তারপরে 6:30 থেকে নেক্সট দিন 2টোর আগে অবধি তুই বায়োলজি যেগুলো পারলি না সেগুলোর ওই এনসিআরটি প্যারাগ্রাফ থেকে একটু রিভাইজ করে নিলি, কেমিস্ট্রি যেগুলো পারলি না সেগুলো এনসিআরটি থেকে রিভাইজ করলি, ফিজিক্স যেটা পারলি না সেটা ক্লাস নোট থেকে রিভাইজ করে ওর ওপর আরও 2-3টে এমসিকিউ করে নিলি। এইটা পরের দিন 2টো অবধি তুই করলি, এবং অবশ্যই তার মাঝে 2 ঘন্টা তুই রাখলি, 2 থেকে আড়াই ঘন্টা শুধুমাত্র বায়োলজিটাকে রিভাইজ করার জন্য, আর বাকি টাইমটাতে এটা করলি। তাহলে আমি যদি একটা খুব আরবিট্রারি তোকে বলি, যে জাস্ট একটা
এক্সাম্পল দিচ্ছি, একজনের এক্সাম্পল দিচ্ছি। ধর সে দুটো থেকে পাঁচটা অবধি পরীক্ষা দিল। এই দুটো থেকে পাঁচটা অবধি পরীক্ষা দেওয়ার পরে সে এক্সস্টেড হয়ে গেল, কিন্তু ওই পরীক্ষাটা কিন্তু সে পরীক্ষার মতো করে দেবে, সে কিন্তু একদমই সেখানে কোনো হেল্প নেবে না, সেই সময় সে উত্তর দেখতে যাবে না, সে পরীক্ষার মতো করে পরীক্ষা দেবে এবং পুরো পেপারটাকে সলভ করবে। এটা কিন্তু বারবার ইম্পর্টেন্ট বলছি, ওই 3 ঘন্টাতে কিন্তু তোকে পেপারটাকে শেষ করতে হবে, এনি হাউ পেপার শেষ করতে হবে। অল ওয়েমার শুড বি মার্কড, 180টা প্রশ্ন যেন মার্ক হয়ে যায়। এইটা করার পরে ধর সে রেস্ট নিল, 5টা থেকে 7টা অবধি রেস্ট নিল। 7টায় সে পড়তে বসলো কেমিস্ট্রি নিয়ে। যেগুলো পেরে গেছে, ওয়েল অ্যান্ড গুড হয়ে গেল। যেগুলো পারেনি সেইগুলো যদি ইনঅর্গ্যানিকের প্রশ্ন, তাহলে সেইটা সে এনসিইআরটির ওই প্যারাগ্রাফ থেকে ওই টপিকটা একবার পড়ে ফেললো। তারপরে দেখে নিল এই টপিকের ওপর আর কোনো এমসিকিউ আছে কিনা, তাহলে সে এনসিইআরটি একটা এমসিকিউ বই নিয়ে বসলো, ওই টপিকটার একবার প্যারাগ্রাফ থেকে পড়ে নিল আর দেখে নিল ওইটার উপর আর 2-1টা এমসিকিউ আছে কিনা। এরকমভাবে যদি ধরে নিই সে 20টা প্রশ্ন পারেনি ইনঅর্গ্যানিক এবং অর্গ্যানিকে, তাহলে সে সেটা করে নিল। ফিজিক্যালের যদি প্রশ্ন হয় তাহলে সে শুধু ওই কনসেপ্টটা একবার সে তার ক্লাস নোট থেকে দেখে নিল এবং ওই কনসেপ্টের ওপর 2-3টে এমসিকিউ হাতে কষে নিল। এই তার কেমিস্ট্রি হয়ে গেল। এবং ধরে নিলাম এই কেমিস্ট্রি করতে গিয়ে তার রাত 10টা বেজে গেল, ভালো কথা, 10টা সে বেজে গেলো। এবার ধরে নিলাম সে 10টার সময় ঘুমিয়ে পড়ে, তো লাঞ্চ সে ডিনার করে ঘুমিয়ে গেল। পরে যে জেনারেলি 10টায় ঘুমায় তার পরের দিন সকাল 6টা 6:30টায় ওঠা উচিত। তো ধরে নিলাম পরের দিন সে সকাল 6:30টায় আবার পড়তে বসলো, তাহলে 6:30টায় সে উঠে সে বায়োলজির জন্য রাখতে পারে, যেটা আমি বললাম যে বায়োলজির যেগুলো প্রশ্ন ছিল, বায়োলজি ফাটাফাট হয়ে যায়, বায়োলজি বেশি আটকায়নি, তাই সেইগুলোকে সে এনসিইআরটি থেকে একবার রিভাইজ করে নিল সেই টপিকগুলোকে, এবং আমার মনে হয় এটা 1 ঘন্টার মধ্যে মিটে যাবে। তারপরে সে ফিজিক্স নিয়ে বসলো এবং একই রকমভাবে ফিজিক্সের যে প্রশ্নগুলো পারিনি সেগুলো ওই ক্লাস নোটে গেল, ওই টপিকটা একবার রিভাইজ করলো, তারপরে এমসিকিউগুলোকে ওইটার ওপর 2-1টা করে এমসিকিউ সলভ করে নিল। এভাবে তার ফিজিক্স হয়ে গেল। এরপরেও তার হাতে একটা 2-2.5 ঘন্টার স্লট থাকবে, যে 2-2.5 ঘন্টাতে সে ফ্রেশ বায়োলজি রিভাইজ করবে, যেটা সে প্ল্যান করে রেখেছিল যে আজকে আমি এই 3টে চ্যাপ্টার রিভাইজ করব। আমার ভিডিও চালালো, ওই পার্টটার সামারিগুলো শুনলো এবং শুনে তারপরে সে এনসিইআরটিটা উল্টে একবার রিভাইজ করে নিল এবং তারপরে আবার 2টো বেজে গেল, আবার সে পরীক্ষা দিল। এইভাবে পুরো ব্যাপারটা চলছে। এইরকম যদি কেউ করতে পারে তাহলে কিন্তু দেয়ার ইজ আ চান্স। 350 আসছে মানে পরীক্ষায় গিয়ে 600 আসবে না এরকম কোনো কথা নেই। বহু ছেলে মেয়ের এসছে। ইভেন আমি দীপের কথা বলি, দীপ মোদক যে গত বছর 665 পেয়েছিল, অঙ্কন যে 660 পেয়েছিল, ওরা ওই 450, 500, 550 মতোই নম্বর পেত, 500 অ্যারাউন্ডই নাম্বার পেত। সেইখান থেকে কিন্তু লাস্টে গিয়ে ওদের অতটা পিক হয়েছিল, কারণ ওরা ওই এমসিকিউ রিভাইজ করে গেছিলো এবং একই টপিক বারবার রিভাইজ করে গেছিলো। তাই এখনই হাল ছেড়ে দেওয়ার কিছু নেই। যদি 350, 400 এখনও আসে, এখনও সম্ভব। যেটা বললাম সেটাকে ফলো কর, এমসিকিউ প্র্যাকটিস কর, কেন পারলি না সেই টপিকটা দেখে আরও কিছু এমসিকিউ সলভ করে নে, এবং প্রত্যেক দিন বায়োলজির জন্য একটা টাইম রাখ যেখানে তুই তোর উইক চ্যাপ্টারগুলো আগে কভার কর, তারপরে স্ট্রং চ্যাপ্টারগুলো, এবং আমার ইউটিউবের ক্লাসটাকে কাজে লাগা। এটুকুই বলার। আমি বলছি সম্ভব, চেষ্টা করে দেখ না, ক্ষতি কী? হাল ছাড়িস না এত তাড়াতাড়ি। আমার বিশ্বাস যে আসল পরীক্ষাতে 6 মেরেই দিবি।